আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। টেক কোশ্চেন নিয়ে আগে অলরেডি আমি 4টা ভিডিও আপলোড করেছি এবং 4টা ভিডিওতে টোটাল ইম্পর্ট্যান্ট 11টা রুলস নিয়ে আলোচনা করেছি এবং এই 11টা রুলস ফলো করলেই তোমরা টেক কোশ্চেনের কি A to Z একবারে 100% অ্যান্সার করতে পারবো। তো যারা এখনও আমার আগের 4টা পার্ট দেখোনি অবশ্যই দেখে আসবা, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং টেক কোশ্চেন পার্ট 5 আপলোড করার উদ্দেশ্য হচ্ছে এই পার্ট 5-এ আমি কিছু ইম্পর্ট্যান্ট এবং খুব স্পেশাল রুলস সম্পর্কে আলোচনা করব, যেগুলো আসলে কি অনেক সময় অ্যাডমিশন টেস্ট অথবা কি জব এক্সামে খুব বেশি পরিমাণে আসে এবং আমরা কি অ্যান্সার করতে পারি না। মূলত একাডেমিক পরীক্ষায় কিন্তু আমরা 5টা টেগের মধ্যে 4টা টেগই পারি, কিন্তু একটা টেগ আসলে ব্যতিক্রম থাকতে পারে অথবা নাও থাকতে পারে। কিন্তু আজকের এই পার্ট 5-এ আমি টোটাল ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো দ্বারা তোমরা কি একাডেমিক পরীক্ষা কি 100% 5টা টেগই অ্যান্সার করতে পারো এবং অ্যাডমিশন টেস্টেও কি অ্যান্সার করতে পারো অথবা জব এক্সামেও অ্যান্সার করতে পারো। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিও, যেহেতু তোমরা এখন অলরেডি জানো যে কিভাবে একটা টেক কোশ্চেন 100% কি সলভ করতে হয়, তাই আমি টেক কোশ্চেন সম্পর্কে আর বিস্তারিত বলতে চাচ্ছি না এবং ভিডিওর লেন্থ লম্বা করতে চাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি কি ব্যতিক্রম উদাহরণগুলোতে, যেগুলো কি পরীক্ষা অথবা অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে আসে এবং যেগুলোর অ্যান্সার আমরা করতে পারি না। তাহলে প্রথম যেই একটা বিষয় আমি বলবো যে টেক কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় কি টেন্সের স্ট্রাকচার বুঝে অ্যান্সার করতে হয় অথবা টেক করতে হয়। টেন্সের স্ট্রাকচার বুঝে টেক করতে হয়, এটা আবার কেমন কথা? অবশ্যই তোমরা এখন এক্সাম্পলের সাহায্যে খুব ভালোভাবে আশা করি বিষয়টি বুঝতে পারো। সাধারণত টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা জানি কি দুইটা স্টেটমেন্ট থাকে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট ফার্স্ট এবং এটা হচ্ছে কি টেক কোশ্চেন, যেটা হচ্ছে কি সেকেন্ড স্টেটমেন্ট। তো এটা যদি কি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এই টেকটা কি আমি নেগেটিভ করি, এবং এটা যদি কি নেগেটিভ থাকে তাহলে টেকটা কি আমি অ্যাফার্মেটিভ করি। এবং স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সরাসরি এই পাশে টেগে আমি কি ওই অক্সিলারি ভার্বটা ব্যবহার করি। কিন্তু স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, যদি মেন ভার্ব থাকে তাহলে কিন্তু আমি টেগের ক্ষেত্রে মেন ভার্ব ব্যবহার করি না। সেক্ষেত্রে কি ডু, ডিড এবং ডাজ ব্যবহার করি। এখন যদি এই মেন ভার্বটা কি V1-এ থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমি ডু ব্যবহার করি, এবং যদি V2-তে থাকে তাহলে আমি কি ডিড ব্যবহার করি, এবং যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে কি ডাজ ব্যবহার করি। তো এই হচ্ছে মোটামুটি কি টেক করার নিয়ম। এইটুকু আমি কি কারণে আলোচনা করলাম বা উল্লেখ করলাম এখন উদাহরণটি দেখলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে হি ইজ গোয়িং টু স্কুল, আবার এটাকে যদি এভাবে বলি যে হি ইজ ডান দ্য ওয়ার্ক, তাহলে প্রথম বাক্যটি এটা হচ্ছে কি নাম্বার 1, এটা হচ্ছে কি নাম্বার 2। এখন প্রথমে আমি লক্ষ্য করব এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব আছে কিনা, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে কিনা। অবশ্যই আছে। এই যে অ্যাপোস্ট্রফি এস দ্বারা আমরা সাধারণত বুঝি যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এই এস দ্বারা কিন্তু ইজ হইতে পারে অথবা এস দ্বারা কিন্তু হ্যাজও হইতে পারে। তাহলে এখন এখানে ইজ আছে না হ্যাজ আছে এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এখন আমাদের কি এই টেন্সের স্ট্রাকচারটি লক্ষ্য করতে হবে। এখানে হি হচ্ছে কি একটা সাবজেক্ট, এরপর এস দ্বারা সাপোজ আমরা বুঝলাম যে ইজও হইতে পারে অথবা কি হ্যাজও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। এরপর কি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কি ভার্ব প্লাস আইএনজি, এবং এরপর টু স্কুল হচ্ছে অবজেক্ট। এখন এটা টেন্সের স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, সাবজেক্টের পর কি ইজ আছে অথবা হ্যাজ আছে। আমরা সাধারণত জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ কি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা ইজ ধরি। কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সাবজেক্টের পর যদি হ্যাজ বসে এবং হ্যাজের পর কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত, এরকম টেন্সের স্ট্রাকচার আমরা কখনো কি লক্ষ্য করিনি অথবা দেখিনি। তাহলে যেহেতু ভার্বের সাথে এখানে আইএনজি আছে তাহলে হ্যাজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে সাবজেক্ট ইজ ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা টেগের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কোনটা ব্যবহার করব? অবশ্যই কি ইজ ব্যবহার করব, এবং যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ ইজ অন, এবং সাবজেক্ট হচ্ছে কি হি। অনুরূপভাবে নাম্বার 2 যে সেন্টেন্সটা এটাতে আছে হি অ্যাপোস্ট্রফিয়াস ডান দ্য ওয়ার্ক। অনুরূপভাবে 2 নম্বর সেন্টেন্সটিতে হি যদি সাবজেক্ট হয় এস দ্বারা মেনে নিলাম ই অথবা কি হ্যাজ, এরপর ডান হচ্ছে কি V3, তারপর ওয়ার্ক হচ্ছে অবজেক্ট।
তাহলে এ বাক্যে এমন কোনো স্ট্রাকচার নাই যেখানে সাবজেক্টের পর ইজ বসছে, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অথবা V3 বসছে, তাহলে ইজ কখনোই হবে না। এবং সাবজেক্ট হ্যাজ V3 অবজেক্ট, এটা আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তাহলে এখানে অবশ্যই কি অ্যাজ দ্বারা হ্যাজ অক্সিলারি ভার্ব বোঝায়। এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে কি হ্যাজ অ্যান্ড হি। আশা করি টেন্সের স্ট্রাকচারের বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আরেকটা যে ইম্পর্টেন্ট রুলস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা টেক কোশ্চেনের ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে এর সাবজেক্ট হবে সিঙ্গুলার, এবং এই ভার্ব যদি কি প্লুরাল হয় তাহলে এর সাবজেক্ট হবে প্লুরাল। এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্লেস, তাহলে এই বাক্যটিকে আমরা যদি টেক করি প্রথমে আমরা লক্ষ্য করব কি অক্সিলারি ভার্ব আছে কি না। তাহলে এখানে যেহেতু হ্যাজ অক্সিলারি ভার্ব তাহলে কি হ্যাজ বসাই দিব, এবং এরপর লক্ষ্য করবো এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নেই তাই এটা কি অ্যাফার্মেটিভ, তাহলে কি হ্যাজেন্ট। এখন চিন্তা করব সাবজেক্ট হিসেবে এভরিওয়ানের পরিবর্তে কি ব্যবহার করব। আমরা সাধারণত জানি এভরিওয়ানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার হয়, তাহলে এটা হয়ে গেল কি টেক কোশ্চেন। কিন্তু এখন আমরা যদি লক্ষ্য করি যে এটা কি আসলেই সঠিক হয়েছে, আসলে কিন্তু এই টেকটি সঠিক হয়নি, কারণ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটি এখানে কি রক্ষিত হয়নি। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করি দে হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট এবং হ্যাজ হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সিঙ্গুলার কখনো কি ভার্ব হবে না। সাবজেক্ট প্লুরাল হলে অথবা ভার্ব প্লুরাল হলে সাবজেক্টও প্লুরাল হবে, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেহেতু স্টেটমেন্টটিতে এভরিওয়ান কি সিঙ্গুলার ছিল তাই গিয়ে এখানে অক্সিলারি ভার্ব কি সিঙ্গুলার বসছে, কিন্তু টেগে গিয়ে যেহেতু এভরিওয়ানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসছে, এটা তো একটা প্লুরাল নাকি, তাহলে কখনো কি হ্যাজ বসবে না। তাহলে সাবজেক্টের জন্য এখানে আমাদের টেকটি হবে কি হ্যাভেন্ট দে, তাহলে কি দে হচ্ছে সাবজেক্ট হিসেবে প্লুরাল এবং হ্যাভেন্ট কি ভার্ব হিসেবে প্লুরাল। আশা করি এই ব্যতিক্রম নিয়মটিও কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ কি ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্টও সিঙ্গুলার, এবং ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টও প্লুরাল। এটাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট এবং ব্যতিক্রম নিয়ম হচ্ছে যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট জিরান্ট হয় তাহলে টেগের সাবজেক্ট হবে ইট। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এর টেকটি হবে কি ইজন্ট ইট। এবং কোনো স্টেটমেন্টের সাবজেক্ট যদি আল্লাহ হয় তাহলে টেগের সাবজেক্ট হবে কি হি। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি আল্লাহ ইজ অলমাইটি, অর্থাৎ কি আল্লাহ সর্বশক্তিমান, তাহলে কি ইজন্ট হি। তারপর যদি আমি বলি যদি কোনো কান্ট্রি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে এটা অবশ্যই টেগের ক্ষেত্রে কি ইট ব্যবহার হবে। কিন্তু শুধুমাত্র যদি বাংলাদেশ স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে বাংলাদেশ যেহেতু আমাদের মাতৃভূমি তাহলে এক্ষেত্রে টেগের সাবজেক্ট হবে কি সি। যেমন আমি যদি বলি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, অর্থাৎ কি ইন্ডিয়া অনেক বড় একটা দেশ, তাহলে এটা টেগ হবে কি ইজন্ট ইট। অথবা যদি বলি জাপান ইজ এ রিচ কান্ট্রি, এটার টেগও হবে ইজন্ট ইট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কি ইট ব্যবহার হবে ইন্ডিয়া এবং জাপানের পরিবর্তে। কিন্তু আমি এক্সাম্পল হিসেবে যদি বলি বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, অর্থাৎ কি বাংলাদেশ আমাদের মাতৃভূমি, যেহেতু মাতৃভূমি মায়ের মতো তাহলে এখানে কি ইজন্ট শি। তারপর সাধারণত কি আর্থ, মুন, রিভার, শিপ যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে টেগের সাবজেক্ট হবে কি সি। যেমন উদাহরণ হিসেবে যদি বলি দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তাহলে এটা টেগে রূপান্তরিত করতে হলে প্রথমে আমরা চিন্তা করব কি এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে এর পরের চিন্তা হচ্ছে মেন ভার্ব আছে কিনা। অবশ্যই মেন ভার্ব থাকবে, এবং মেন ভার্বটা কোন ফর্মে আছে, V1 প্রেজেন্ট ফর্ম নাকি V2 নাকি এর সাথে এস বা ইএস যুক্ত আছে। যদি V1-এ থাকে তাহলে আমরা জানি কি ডু ব্যবহার করব, যদি V2-তে থাকে তাহলে কি ডিড, এবং যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে কি ডাস। তাহলে এ বাক্যে সায়েন্সের সাথে যেহেতু কি এস যুক্ত আছে তাহলে এখানে হবে ডাস। এরপর চিন্তা করবো এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাই এটা কি অ্যাফার্মেটিভ, এবং টেকটা অবশ্যই আমরা নেগেটিভ করব নট যুক্ত করে ডাজ নট। এবং দ্য মুন যেহেতু সাবজেক্ট আমরা জানি মুন, আর্থ, রিভার, শিপ এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে টেগের সাবজেক্ট সি হবে।
তারপর লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট রুলস হচ্ছে স্টেটমেন্ট যদি প্রভাব থাকে অর্থাৎ কি প্রবাদ বাক্য থাকে তাহলে সবসময় এর সাবজেক্ট ইড হবে। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ কি চকচক করলে শোনা হয় না। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব যেহেতু আছে ইজ, তাহলে কি ইজ, এবং যেহেতু নট নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে অ্যাফার্মেটিভ হবে টেকটি, অবশ্যই নেগেটিভ বা নট যুক্ত করব না, তাহলে ইজ। এবং অল দ্যাট গ্লিটার্স যেহেতু এটাই একটা প্রবাদ বাক্য তাহলে কি ইজ ইট। তাহলে আশা করি টেক কোশ্চেনের এই পার্ট 5 অর্থাৎ এই স্পেশাল এবং ব্যতিক্রম রুলসের লেকচারটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং টেক কোশ্চেনের টোটাল এই 5টা পার্ট যদি তোমরা খেয়াল করো বা লক্ষ্য করো, আমার মতে তোমাদের টেক কোশ্চেনে আর কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। এবং যারা এখনও স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে